আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের গণিত বইয়ের চ্যাপ্টার 2.1 এর এক্সারসাইজের ম্যাথগুলি। আমাদের গণিত বইয়ের চ্যাপ্টার 2.1 এর এক্সারসাইজের ম্যাথগুলি। তো শুরুতেই 1 নম্বর যে ম্যাথটি ছিল, 1 নম্বর ম্যাথটিতে আসলে কিছু মান দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে, সেগুলোকে রেশিও বানাতে বলেছে। আমি অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, রেশিও বানাতে গেলে ডেফিনেটলি আমাদেরকে মনে রাখতে হবে একই রকমের ইউনিটের কোয়ান্টিটিগুলোকে কিন্তু আমরা রেশিওতে পরিণত করতে পারি। একই রকমের ইউনিট যদি না হয় তাহলে কিন্তু সেটাকে রেশিও করা যায় না। দ্যাট মিন্স আমি যদি দুটো জিনিসের মধ্যে রেশিও করতে চাই, দুটোকেই হতে হবে টাকায়, কিংবা দুটোকেই হতে হবে গ্রামে, কিংবা দুটোকেই হতে হবে বছরে, কিংবা দুটোকেই হতে হবে মাসে, এমনটা। আমি সবগুলো ম্যাথ আপনাদেরকে দেখাচ্ছি, দেখালে আশা করছি আপনারা ভালো মতো বুঝতে পারবেন। প্রথমটা আমাদেরকে দুটো ভ্যালু দেওয়া ছিল এই নাম্বার ম্যাথটিতে, 25 এবং 35 দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটোকে রেশিও করতে বলা হয়েছে। এবং আমরা কিন্তু অলরেডি জানি যে যদি রেশিও করতে বলা হয়ে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে, রেশিও করার পরে যদি রেশিওগুলোকে ছোট করা যায় একই রকমের সংখ্যা দ্বারা ভাগ করার মাধ্যমে, তাহলে ছোট করতে হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 25, দ্যাট মিনস এখানে একটি 5 রয়েছে, এবং 35 এখানে একটি 5 রয়েছে ইউনিট প্লেসে। যদি ইউনিট প্লেসের ডিজিট 5 থাকে তাহলে বোথ নাম্বার আর ডিভাইডেড বাই 5, উই নো ইট। আচ্ছা, সো আমি বুঝতেই পারছি 25 এবং 35 দুটো নাম্বারকেই কিন্তু 5 দ্বারা ভাগ করা যায়। সো দুটো নাম্বারকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, আমরা আসলে কি পাচ্ছি, 25কে আমি 5 দিয়ে ডিভাইড করব এবং 35কেও কিন্তু আমি 5 দ্বারা ডিভাইড করব। সো 25কে যদি 5 দিয়ে ভাগ করা হয় কি হচ্ছে, 5 হচ্ছে, এবং 35কে 5 দিয়ে ভাগ করা হলে হয়ে যাচ্ছে 7। সো উই গেট আওয়ার রেজাল্ট 5:7। পরেরটি বি নাম্বার যে ম্যাথটি বলা আছে, বি নাম্বারে দুটো মিক্স ফ্র্যাকশন দেওয়া আছে। আমরা নিশ্চয়ই মিক্স ফ্র্যাকশনকে নর্মাল ফ্র্যাকশনে কনভার্ট করার নিয়ম জানি। আচ্ছা, মিক্স ফ্র্যাকশন থেকে নর্মাল ফ্র্যাকশনে যেতে গেলে আমাদেরকে যেই কাজটি করতে হয় আমরা আশা করছি সকলে জানি, আমি তারপরেও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। প্রথমে মিক্স ফ্র্যাকশনটাকে ভেঙে নিতে হবে। ভাঙার নিয়মটা কি, এই নিচের 3 দিয়ে এই 7কে মাল্টিপ্লাই করতে হবে, 3 দিয়ে 7কে মাল্টিপ্লাই করতে হবে, যা আসবে তার সাথে উপরের 1টাকে প্লাস করতে হবে, তাহলে কত হচ্ছে 3 7 21 আর একে কত হচ্ছে 22। সো ফার্স্ট ফ্র্যাকশনটা অ্যাকচুয়ালি এরকম পাচ্ছি আমরা 22/3 ইস টু সেকেন্ড ফ্র্যাকশনটা কি পাচ্ছি, 5 নং 45 আর 2 যোগ করলে হচ্ছে 47, তার মানে পেয়ে যাচ্ছি আমরা 47/5। সো আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এখানে দুটো ফ্র্যাকশন আমি পেয়েছি, যে দুটো ফ্র্যাকশন কিন্তু অপূর্ণ সংখ্যা। অপূর্ণ সংখ্যা বলতে আসলে এটা ফ্র্যাকশনে আছে, ফ্র্যাকশন মানেই তো অপূর্ণ, তাই না? উপরেটা যেমন ছিল 5:7, দুটোই ছিল কমপ্লিট নাম্বার, বাট এইটা কিন্তু দুটো কমপ্লিট নাম্বার না, ইনকমপ্লিট নাম্বার। যদি কখনো রেশিওর ভিতরে এরকম ইনকমপ্লিট নাম্বার আসে, সেটাকে কমপ্লিট নাম্বার বানানোর জন্য একটি রুলস আছে। সেটাকে কমপ্লিট নাম্বার বানানোর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ফ্র্যাকশনের নিউমিনেটর এবং ডেনোমিনেটর নিশ্চয়ই আমরা সকলে চিনি, কোনটাকে নিউমিনেটর এবং কোনটাকে ডেনোমিনেটর বলে। আমি তারপর স্মরণ করিয়ে দিচ্ছি, উপরেরটাকে বলা হয় নিউমিনেটর এবং নিচেরটাকে বলা হয় ডেনোমিনেটর। সো আমাদের রুলসটা অ্যাকচুয়ালি হচ্ছে কি, রুলসটা হচ্ছে ডেনোমিনেটর যা থাকবে ডেনোমিনেটরগুলোর এলসিএম করতে হবে। আমি আবারও বলছি, ডেনোমিনেটর যা থাকবে ডেনোমিনেটরগুলোকে এলসিএম করতে হবে, এবং এলসিএম করার পরে এলসিএমের যে অ্যান্সারটি পাবো সেটি দ্বারা প্রত্যেকটি ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করতে হবে। সো এখানে আমি দেখতে পাচ্ছি প্রথম ফ্র্যাকশনের মধ্যে আমার নিউমিনেটর আছে 3, ডেনোমিনেটর আছে 3, এবং সেকেন্ড ফ্র্যাকশনে আমার ডেনোমিনেটর আছে 5। সো এই 3 এবং 5-এর ফার্স্টলি আমাকে এলসিএম করতে হবে। আমরা যদি 3 এবং 5কে এলসিএম করি, আই থিঙ্ক কোনো কিছু দিয়ে ভাগ যায় না, না গেলে কি করতে হয়, 1 দিয়ে দিতে হয়। তো 1 দিয়ে দিলে কি হচ্ছে, 3 হচ্ছে এবং 5 হচ্ছে। সো উই গেট দ্য রেজাল্ট অফ এলসিএম ইজ 3 5 কত হচ্ছে 15। সো এখানে অ্যাকচুয়ালি আমরা এলসিএম এর রেজাল্টটা পাচ্ছি কত, 3 গুণ 5 হুইচ ইজ ইকুয়াল টু কত, 15। 3 গুণ 5 হুইচ ইজ ইকুয়াল টু কত, 15। সো আমি একটু আগেই বলেছি এলসিএম করার পর এলসিএম এর যে অ্যান্সারটি পাবো সেই অ্যান্সারটি দ্বারা প্রত্যেকটি ফ্র্যাকশনকে আমরা কি করব, মাল্টিপ্লাই করব। সো এই 15 দ্বারা আমি কি করব, প্রথম ফ্র্যাকশনটাকে একবার গুণ দিব, অ্যান্ড দেন এই 15 দ্বারা আমরা কি করব, সেকেন্ড ফ্র্যাকশনটাকে একবার গুণ দিব। সো নাও অ্যাকচুয়ালি হোয়াট উই গট, কাটাকাটি যাচ্ছে। 3 দিয়ে যদি 15কে ভাগ করা হয়, 3 দিয়ে যদি 15কে ভাগ করা হয় কত হচ্ছে, 3 5 15।
কাটাকাটি করলাম, 15কে 3 দিয়ে কাটলে হচ্ছে 5, এই 5 দিয়ে 22কে গুণ দিলে কত হচ্ছে, 5 দুগুণা 10-এর 0, হাতে থাকে 1, 5 দুগুণা 10 আর 1-এ 11, অ্যান্ড দেন এটাতে কী পাচ্ছি আমরা, 5 দিয়ে 15কে কাটলে হচ্ছে 3, এই 3 দ্বারা যদি 47কে গুণ করা হয়, 321-এর 1, হাতে থাকে 2, 3 4 12 আর 2 14. So actually we got 110:141. ওকে, সো এবার নেক্সট ম্যাথটিতে চলে যাচ্ছি আমরা, সি নাম্বার ম্যাথটি। সি নাম্বার ম্যাথটিতে বলা হয়েছে 1 year 2 months এবং 7 months এই দুটো ফিগারকে রেশিও করতে হবে। আমি একটু আগেই বলেছি রেশিও করতে গেলে ইউনিটগুলিকে একই রকম মানে কনভার্ট করে নিতে হয়। সো 1 year 2 monthকে আমরা চাইলেই কিন্তু দুটো জিনিসকে হয় মান্থে কনভার্ট করে নিতে পারি, অথবা দুটোকে আমরা ইয়ারে কনভার্ট করে নিতে পারি, যেটা যার কাছে ইজি মনে হবে। সো আমার কাছে ইজি মনে হচ্ছে দুটোকে যদি আমরা মান্থে কনভার্ট করি, সো ইট উইল বি ইজিয়ার দ্যান আদার। ওকে, সো 1 year 2 months, সো 1 year 2 months মানে কি, আমরা কিন্তু জানি যে 1 বছরে কত মাস হয়, 12 মাস হয়। সো এই 1 year থেকে যদি আমি মাসে কনভার্ট করতে যাই, এটা হচ্ছে 12 মাস, অ্যান্ড এই যে এখানে 2 মাস পাচ্ছি, 12 মাস আর 2 মাস কত মাস হচ্ছে, 14 মাস হচ্ছে। সো 1 year 2 months ইজ ইকুয়াল টু কত মাস অ্যাকচুয়ালি, 14 months। ওকে, সো অ্যান্ড দেন নিচে আছে কত মাস, 7 months। 7 months ইজ ইকুয়াল টু 7 months। এখন যদি আমরা এই দুটোকে রেশিও করি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি কী পাচ্ছি, 14:7। আমি আবারও বলছি, রেশিও করার সময় আমরা কোনো ইউনিট লিখব না, কারণ রেশিওতে কোনো ইউনিট হয় না, রেশিওর অ্যাকচুয়ালি কোনো ইউনিট নেই। সো দুটো জিনিসকে একই রকমের ইউনিটে কনভার্ট করার পরে দুটোকে আমি মাসে কনভার্ট করলাম, অ্যান্ড দেন মাসে কনভার্ট করার পর আমি কী করে দিলাম, জাস্ট 14:7 লিখে দিলাম, দ্যাটস ইট, আর কিছু না। সো দুটোকে কিন্তু 7 দ্বারা ডিভাইড করা যায়, করে দাও। সো কত পাচ্ছি অ্যাকচুয়ালি আমরা, 14কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 এবং 7কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 1। আই থিঙ্ক দিস ইজ আওয়ার রিকোয়ার্ড রেজাল্ট। এবার আমরা পরের ম্যাথটিতে চলে যাচ্ছি। পরের ম্যাথটিতে বলা আছে কি 7 কেজি অ্যান্ড 2 কেজি 300 গ্রাম। সো 7 কেজিকে এবং 2 কেজি 300 গ্রামকে, 2 কেজি 300 গ্রামকে আমাদেরকে প্রথমে যে কাজটি করে নিতে হবে, দুটোকেই হয় কেজিতে অথবা গ্রামে কনভার্ট করে নিতে হবে। তো আমি এখানে গ্রামে কনভার্ট করে নিচ্ছি, বিকজ অফ আমার কাছে মনে হচ্ছে গ্রামে কনভার্ট করলে এটা ইজিয়ার হবে। আচ্ছা, সো 7 কেজি ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হোয়াট, 7 কেজি ইজ ইকুয়াল টু, কেজি থেকে গ্রামে যেতে গেলে আমরা জানি 1000 দিয়ে গুণ করতে হয়, বিকজ অফ 1 কেজি ইজ ইকুয়াল টু 1000 গ্রাম। সো অ্যাকচুয়ালি হোয়াট উই গট, 7000 গ্রাম। ওকে, অ্যান্ড দেন আদার ফিগার ইজ 2 কেজি 300 গ্রাম। 2 কেজি 300 গ্রাম। সো 2 কেজিকে গ্রামে কনভার্ট করতে গেলে অ্যাকচুয়ালি হোয়াট শুড উই ডু, 1000 দিয়ে গুণ দিতে হবে, যার সাথে 300 গ্রাম যোগ আকারে আসবে। সো অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কি, 2000 গ্রাম যোগ 300 গ্রাম। সো এই 2000 এবং 300 মিলে কত হচ্ছে অ্যাকচুয়ালি, 2300 গ্রাম, অর্থাৎ 2300 গ্রাম। ওকে, এখন আমাদেরকে এই দুটো জিনিসকে রেশিও করতে হবে। আমি পাচ্ছি এখানে 7000 গ্রাম এবং পাচ্ছি আমরা এখানে 2300 গ্রাম। এখন আমাদেরকে এই 7000 এবং 2300 গ্রামকে কী করতে হবে, রেশিও করতে হবে। যেহেতু দেখতেই পাচ্ছ আমার এখানে নিচে জায়গা নেই, সো আমি এই রেশিওর কাজটা আমি আসলে উপরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। 7000 এবং 2300 গ্রামকে আমরা এখন রেশিও করব। সো অ্যাকচুয়ালি হোয়াট উই গট, রেশিওটা আমরা পেয়ে যাচ্ছি এমন, 7000 is to 2300. Okay, so now what should we do? আমরা কিন্তু অলরেডি জানি রেশিওকে যদি ছোট করা যায় বা স্মল করা যায়, ওটাকে স্মল করতে হয়। এবং আমি দেখতেই পাচ্ছি দুটোতেই 0 আছে লাস্টে। সো বোথ নাম্বার আর ডিভাইডেড বাই 100। সো আমরা যদি দুটো নাম্বারকে 100 দ্বারা ডিভাইড করি, আমরা আসলে কি পাচ্ছি, 0 0 0 0 কাটা, এই 0 এই 0 এই 0 এই 0 কাটা। সো অ্যাকচুয়ালি উই গট 70:23, 70:23. This is our required result. Okay, নাও আমরা একের ই নাম্বার ম্যাথটি, লাস্ট ম্যাথটিতে চলে যাচ্ছি। দেওয়া আছে টাকা 2, দ্যাট মিনস হোয়াট, এটিকে আমরা পয়সায় কনভার্ট করব। 1 টাকা সমান 100 পয়সা। সো এটাকে পয়সাতে কনভার্ট করলে কত পাচ্ছি আমরা,
200 পয়সা। ওকে, অ্যান্ড দেন ওটা তো 40 পয়সা, ওটা তো পয়সাতেই আছে। সো আমরা যদি এই টাকা 2 এবং 40 পয়সাকে কনভার্ট করতে যাই বা রেশিও করতে যাই, সো অ্যাকচুয়ালি রেশিওটা আমরা কী পাচ্ছি? রেশিওটা পাচ্ছি আমরা, এখানে ছিল 200 অ্যান্ড এখানে ছিল আমার 40। সো উই গট 200:40। ওকে, এখন এই বোথ নাম্বার কিন্তু 40 দ্বারা আবার ডিভাইড করা যায়। সো বোথ নাম্বারকে আমরা 40 দ্বারা ডিভাইড করে দিব। সো নাও হোয়াট উই অ্যাকচুয়ালি গট, 200কে 40 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 45 200, এবং 40কে 40 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 1। সো আই থিঙ্ক দিস ইজ আওয়ার রিকোয়ার্ড রেজাল্ট। ওকে, এবার আমরা 2 নম্বর ম্যাটটিতে চলে যাচ্ছি। 2 নম্বর ম্যাটটি বলা ছিল অ্যাকচুয়ালি সিম্পলিফাই করতে হবে, মানে সিম্পলিফাই দ্যাট মিনস লোয়েস্ট ফর্মে কনভার্ট করতে হবে। কিছু রেশিও দেওয়া আছে, রেশিওগুলোকে লোয়েস্ট ফর্মে কনভার্ট করতে হবে। তো রেশিওগুলোকে লোয়েস্ট ফর্মে কনভার্ট করার নিয়ম অলরেডি আমরা জানি, যে রেশিওর ভিতরে যে দুটো কোয়ান্টিটি থাকবে, কোয়ান্টিটি দুটোকে যদি একই নাম্বার দ্বারা ডিভাইড করা যায়, একই নাম্বার দ্বারা ডিভাইড করে সেটাকে ছোট করে নিতে হয়। 9 and 12 বোথ নাম্বার আর ডিভাইডেড বাই 3। সো আমি 9কেও 3 দিয়ে ভাগ করে দিলাম, 12কেও 3 দিয়ে ভাগ করে দিলাম। কত পাচ্ছি? এখানে পাচ্ছি 3 আর এখানে পাচ্ছি কত? 4। ওকে, নেক্সট ওয়ান, 15:21 বোথ নাম্বার আর ডিভাইডেড বাই 3। সো 3 5 15 and 3 7 21। And the last one, 45:36 both number are divided by 9। 45কেও 9 দিয়ে ভাগ যায়, 36কেও কিন্তু 9 দিয়ে ভাগ যায়। 5 নং 45, 4 নং 36। এবার চলে যাচ্ছে আমরা 3 নম্বর ম্যাট্রিতে। 3 নম্বর ম্যাট্রিতে অ্যাকচুয়ালি কিছু ইকুইভ্যালেন্ট রেশিও দেওয়া আছে। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে অলরেডি দেখিয়েছিলাম হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট রেশিও। ইকুইভ্যালেন্ট রেশিওটা আসলে কি? ইকুইভ্যালেন্ট রেশিওটা আমরা কীভাবে বের করতে পারি? একই সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই অথবা একই সংখ্যা দ্বারা ডিভাইড করার মাধ্যমে বের করতে পারি। সো 3 নম্বর ম্যাট্রিতে আমরা দেখতে পাচ্ছি কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া আছে, অর্থাৎ এই যে মাঝখানে একটি ইকুয়াল টু দেওয়া আছে, এই ইকুয়াল টু দিয়ে অ্যাকচুয়ালি কী প্রকাশ করা হয়েছে? ইকুয়াল টু দিয়ে প্রকাশ করা হয়েছে ইকুইভ্যালেন্ট রেশিওকে। আমার ইকুয়াল টু ডান সাইডেও একটা ইকুইভ্যালেন্ট রেশিও রয়েছে এবং বাম সাইডেও একটি ইকুইভ্যালেন্ট রেশিও রয়েছে। সো ফাঁকা করার মানটিকে যদি আমি বের করতে চাই, এই ম্যাথটিতে আসলে 2টা নিয়মে করা যায়। আমি চেষ্টা করব আপনাদেরকে ইজিয়ার নিয়মটি প্রেজেন্ট করার জন্য। ইজিয়ার নিয়মটি হচ্ছে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কোন সাইডটির ভ্যালুটা আমাকে দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি প্রথম ম্যাথটিতে, মানে এই নাম্বার ম্যাথটিতে আমার বাম পক্ষের ভ্যালুটা কিন্তু দেওয়া আছে এবং ডান পক্ষের একটি ব্ল্যাঙ্কস আমাকে বের করতে বলেছে। সো আমি যেই পাশের ভ্যালু দুটো দেওয়া থাকবে, মানে দুটো কোয়ান্টিটি যেই পাশে দেওয়া থাকবে, সেই পাশটা দিয়ে আমাকে স্টার্ট করতে হবে। সো আমরা এখানে স্টার্ট করব 2:3 দিয়ে। আমরা যদি 2:3 দিয়ে স্টার্ট করি, 2:3 দিয়ে যদি আমরা স্টার্ট করি, 2:3কে আমি লিখতে পারি 2/3। ওকে, সো তুমি দেখতেই পাচ্ছ যে তোমার যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে দিয়েছে, অর্থাৎ রাইট সাইডে যেই ইকুয়েশনটি রয়েছে সেখানে কিন্তু আছে 8:something, 8 ব্ল্যাঙ্কসে সামথিং। আচ্ছা, সো মানে প্রথম সংখ্যাটা আমার হতে হবে 8, প্রথম কোয়ান্টিটিটাকে আমার হতে হবে 8। আচ্ছা, এখন 2/3, সো 2 এর সাথে কত দ্বারা গুণ করলে সেটা 8-এ কনভার্ট হয়? আমি আবারও বলছি, আমার আছে এখানে 2/3, এই 2কে কত দ্বারা গুণ করলে সেটা 8 হবে? নিশ্চয়ই 4 দ্বারা। সো আমরা নিশ্চয়ই একটি মানকে গুণ করতে পারবো না, আমাদেরকে গুণ করতে হলে আমরা অলরেডি জানি পিছনে দুটো মানকে গুণ করতে হয়। সো আমি উপরে 2কেও গুণ দিব 4 দ্বারা এবং নিচে 3কেও গুণ দিব 4 দ্বারা। সো উপরে 2কে যদি 4 দ্বারা গুণ করা হয় কত পাচ্ছি? 4 2 8 পাচ্ছি এবং 3 4 12 পাচ্ছি। সো আই থিঙ্ক আমরা এই পাশে পেয়ে যাচ্ছি কত? 8:12, 8:12। সো আমার কাছে 8 দেওয়া ছিল। সো পরের মানে ব্ল্যাঙ্কসটিতে কি আসবে? আমরা দেখতেই পাচ্ছি কিন্তু কি আসবে? 12 আসবে। সো অ্যাকচুয়ালি উই ক্যান রাইট 2:3 is equal to 8:12. This is our result. পরের ম্যাথটি একই রকমের বা একই নিয়মের, 7:something is equal to 42:54. আমি অলরেডি পিছনে আপনাদেরকে বলেছি যেই পাশের মানটি আমার সম্পূর্ণ মানটি আমার কাছে থাকবে, আমি সেই পাশটা দিয়ে ক্যালকুলেট করা শুরু করব। আমি দেখতে পাচ্ছি এখানে লেফট সাইড অ্যান্ড রাইট সাইডের মধ্যে আমার রাইট সাইডের দুটো মান দেওয়া আছে, দুটো কোয়ান্টিটি দেওয়া আছে, এবং লেফট সাইডের
একটি কোয়ান্টিটি মিসিং, যেটা আমাকে বের করতে হবে। সো আমি কোনটা দিয়ে স্টার্ট করবো, এটা দিয়ে নাকি এটা দিয়ে? ডেফিনেটলি এটা দিয়ে। সো 42:54, এটা থেকে আমাকে এইটাতে কনভার্ট করতে হবে। 42:54 মানে কি, উপরে 42 হবে, নিচে 54 হবে। ওকে, সো এখানে দেখো 42, আচ্ছা, আর এখানে প্রথম কোয়ান্টিটিটা দেওয়া আছে 7। সো 42 থেকে যদি আমি 7-এ যেতে চাই, 42 থেকে যদি আমি 7-এ যেতে চাই, অর্থাৎ 42 এর মানটিকে যদি 7-এ কনভার্ট করতে হয়, অ্যাকচুয়ালি হোয়াট শুড উই ডু? আমাদেরকে যে কাজটি করতে হবে, ভাগ করতে হবে। কারণ আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় যেতে চাচ্ছি। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় যেতে চাইলে ভাগ করতে হয়, এবং ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যেতে চাইলে কিন্তু গুণ করতে হয়। তো 42 থেকে 7-এ যেতে গেলে আমাকে ভাগ করতে হবে কি দ্বারা? আমরা নিশ্চয়ই জানি 6 7 42, 6 × 7 = 42। সো 42কে যদি আমি 6 দ্বারা ডিভাইড করি, আমরা কিন্তু 7 পেয়ে যাচ্ছি। সো আমাকে যে কাজটি করতে হবে, উপরে 6 দ্বারা ডিভাইড করতে হবে, এবং নিচে যে মানটি ছিল সেটিকেও আমাদের 6 দ্বারা ডিভাইড করতে হবে। সো অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, 42কে যদি 6 দিয়ে ভাগ করা হয়, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 7, এবং 54কে 6 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 9, 6 নং 54। সো অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কি 7:9। সো দেখো এই যে 7 কিন্তু আমার প্রথম সংখ্যাটি ছিল, মিলে গিয়েছে। অ্যান্ড ফাঁকা ঘর যে ব্ল্যাঙ্কসটি ছিল, ফাঁকা ঘরে যে জায়গাটি ছিল, সেই জায়গায় অ্যাকচুয়ালি আমার বসবে কত, 9। সো আমরা এই ইকুয়েশনটিকে এভাবে লিখতে পারি, 7:9 = 42:54. বোথ রেশিও ইজ ইকুইভ্যালেন্ট রেশিও। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরের ম্যাথটিতে। ফাঁকা ঘর 9 = 63:81। আমি একটু আগেই বলেছি কিন্তু কি করতে হবে। সো আই থিঙ্ক এটাতে আমার হাত দেওয়ার আসলে কিছু নেই, এটা আপনাদের নিজেরই পারা উচিত। তারপর আমি জাস্ট সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। 63:81 ছিল, আমরা এটি দ্বারা ক্যালকুলেট শুরু করব। উপরে 63, নিচে 81 লিখব। এখন আমাকে আসলে কি বের করতে হবে 63/81 থেকে? যে ফাঁকা ঘর মানে যেই সাইডের মধ্যে আমি তো এই সাইডটা দিয়ে ক্যালকুলেশন শুরু করেছি, এই ফাঁকা ঘরের মানটি আমাকে বের করতে হবে। তো ফাঁকা ঘরের পরের যে মানটি আছে, ফাঁকা ঘরের পরে যে মানটি আছে সেটি কি দেওয়া আছে, 9। অর্থাৎ প্রথমটিকে বলা হয় কি অ্যান্টিসিডেন্ট, এবং পরেরটিকে বলা হয় সাবসিকুয়েন্ট। আমাকে তো সাবসিকুয়েন্টটাকে মিলাতে হবে এখানে, অর্থাৎ সেকেন্ড যে মানটি আছে সেটিকে 9 বানাতে হবে, সাবসিকুয়েন্টের যে মানটি আছে সেটিকে আমার 9 বানাতে হবে। সো এই 63 এবং 81, এই দুটোর মধ্যে সাবসিকুয়েন্ট কোনটি, বা সেকেন্ড কোনটি, সেকেন্ড ওয়ান কোনটি? সেকেন্ড ওয়ান কিন্তু এই 81। সো এই 81কে অ্যাকচুয়ালি আমাদেরকে কী করতে হবে, 9-এ কনভার্ট করতে হবে। সো 81কে যদি আমি 9-এ কনভার্ট করতে যাই, কী করতে হবে, 9 দ্বারা ডিভাইড করতে হবে। সো আমাকে কী করতে হবে, উপরেও একটা 9 দ্বারা ডিভাইড করতে হবে, নিচেও একটা 9 দ্বারা ডিভাইড করতে হবে। সো আমরা যদি উপরে 9 দ্বারা ডিভাইড করি, 63কে 9 দ্বারা ডিভাইড করলে কত হচ্ছে, 7 নং 63, মানে উপরে 7, আর 81কে 9 দ্বারা ডিভাইড করলে আমরা পেয়ে যাচ্ছি 9 নং 81, তার মানে নিচে 9 পাচ্ছি। সো অ্যাকচুয়ালি উই গট 7:9। সো আসলে আমাদের যে ব্ল্যাঙ্কসটি দেওয়া ছিল, সেই ব্ল্যাঙ্কসের মধ্যে অ্যাকচুয়ালি বসবে কি, বসবে হলো 7। এবার আমরা পরের ম্যাথটিতে চলে যাচ্ছি, 5 নম্বর ম্যাথটি। 5 নম্বর ম্যাথটিতে অ্যাকচুয়ালি কিছু রেশিও দেওয়া আছে, রেশিও দিয়ে আমাদেরকে বলেছে যে এই রেশিওগুলোর ভিতরে কোনটার ইকুইভ্যালেন্ট রেশিও সেটা বের করতে। আমরা নিশ্চয়ই ইকুইভ্যালেন্ট রেশিও বের করার নিয়ম জানি, একটু আগেও আমরা করেছি, বা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। ইকুইভ্যালেন্ট রেশিও করতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে একই রকমের সংখ্যা দ্বারা ডিভাইড অথবা একই রকমের সংখ্যা দ্বারা মাল্টিপ্লাই করতে হয়। সো আমরা একটু দেখি আসলে কি করা যায়। প্রথম যে ফিগারটি আছে সেটি হচ্ছে 12:18, লিখলাম 12:18। এই 12:18কে কি একই সংখ্যা দ্বারা ভাগ যায়? আই থিঙ্ক যায়। 12:18কে একই সংখ্যা দ্বারা ভাগ যায়। 12কে 6 দ্বারা ভাগ যায়, 18কেও কিন্তু 6 দ্বারা ভাগ যায়। সো আমরা কি পাচ্ছি, 6 দুগুণে 12, 318, তার মানে আমরা পাচ্ছি কিন্তু 2:3। ওকে, সো পরেরটি দেখি আমি, 6:18। আই থিঙ্ক এই 6 এবং 18 দুটোকেই কিন্তু 6 দ্বারা ডিভাইড করা যায়। সো অ্যাকচুয়ালি পাচ্ছি কি আমরা 1:3। আচ্ছা, এবার পরেরটিতে চলে যাচ্ছি আমরা, 15:10। দুটোকেই কিন্তু 5 দ্বারা ভাগ যায়। সো আমি দুটোকে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। কত পাচ্ছি আমরা, 3 5 15, 5 দুগুণে 10, 3:2 পাচ্ছি। সো চলে যাচ্ছি পরেরটিতে। পরেরটি দেওয়া আছে 3:2। আই থিঙ্ক এই 3:2কে কিন্তু আর শর্ট করা যায় না, তাই না? 3:2 এটিকে কিন্তু আর ক্ষুদ্র করা যায় না। সো এটাকে আমি এভাবেই রাখলাম, এটার কোনো কাজ করলাম না। আচ্ছা,
সো আমি পরেরটিতে চলে যাচ্ছি 6:9। দেখো 6:9 বোথ নাম্বার আর ডিভাইডেড বাই 3, দুটোকে কিন্তু 3 দিয়ে ভাগ যায়। সো 6কে আমিও 3 দিয়ে ভাগ করবো, 9কেও 3 দিয়ে ভাগ করবো। তো আমি পাচ্ছি কি 3 দুগুণে 6, 3 3 9, তার মানে 2:3 পাচ্ছি। ওকে, সো পরেরটা দেখি 2:3, এটাকেও কিন্তু আর ভাঙানো যায় না, সো এটা এভাবেই থাকবে। এরপরটাতে চলে যাচ্ছি 1:3, এটাও কিন্তু আর ভাঙানো যায় না, এটাকে এভাবে রাখতে হবে। সো পরেরটা 2:6, ওটাকে ভাঙানো যায়। 2:6, ওটাকে ভাঙলে কি হবে, দুটোকে 2 দিয়ে ভাগ যায়, ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1:3। ওকে, সো পরেরটা দেখি 12:8। 12:8 বোথ নাম্বার আর ডিভাইডেড বাই 4, দুটোকে কিন্তু 4 দিয়ে ভাগ যায়। সো 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি, 4 3 4 12 এবং 4 2 8, অর্থাৎ 3:2। সো আই থিঙ্ক আমরা অলরেডি বুঝতে পারছি যে কে কার ইকুইভ্যালেন্ট রেশিও। 12:18কে সিম্পলিফাই করে আমি 2:3 পেলাম। আচ্ছা, আবার দেখো 6:9কে সিম্পলিফাই করে আমি 2:3 পেয়েছি। ওকে, আর এখানে কিন্তু 2:3 অলরেডি আরেকটা রেশিও ছিল, তাই না? আচ্ছা, তাহলে এই যে 12:18 এরপরে এই যে 6:9 অ্যান্ড আমাদের উপরে যেটি আমরা ক্যালকুলেট করিনি 2:3, কারণ ওটাকে আর ভাঙানো যায় না, 2:3, এই তিনটা রেশিও কিন্তু একে অপরের ইকুইভ্যালেন্ট রেশিও। ওকে, অ্যান্ড দেন 6:18, যেটাকে সিম্পলিফাই করে আমি পেয়েছি 1:3। ওকে, 1:3কে আর কোথাও পেয়েছি? হ্যাঁ, পেয়েছি। এই যে 2:6 ছিল, এটাকেও কিন্তু আমরা সিম্পলিফাই করে 1:3 পেয়েছি। সো আমরা কাকে কাকে কোথা থেকে আমি পেলাম, 6:18 থেকে পেয়েছি, 2:6 থেকে পেয়েছি, এবং আমাদের প্রশ্নে কিন্তু অলরেডি 1:3 একটি রেশিও ছিল। আচ্ছা, অ্যান্ড দেন লাস্ট ওয়ান 15:10কে সিম্পলিফাই করে পেয়েছি আমরা 3:2, লিখলাম 15:10। এরপরে আবার দেখো এই যে 12:8, এই 12:8কেও কিন্তু সিম্পলিফাই করে আমরা কি পেয়েছি, 3:2 পেয়েছি। এবং আই থিঙ্ক প্রশ্নে আমাদের একটি 3:2 এর 3:2 এর কিন্তু অলরেডি একটি ইকুয়েশন ছিল প্রশ্নে, তাই না? সো 3:2 লিখলাম। আচ্ছা, সো আসলে এই তিনটি রেশিও একে অপরের ইকুইভ্যালেন্ট, আবার এই তিনটি রেশিও একে অপরের ইকুইভ্যালেন্ট, আবার এই তিনটি রেশিও কিন্তু একে অপরের ইকুইভ্যালেন্ট। এবার চলে যাচ্ছে আমরা মিক্সড রেশিওতে। মিক্সড রেশিও কিন্তু বের করার নিয়ম অলরেডি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো এটি আপনাদের মূল বইতে এক্সারসাইজের 6 নাম্বার ম্যাথটি। মিক্সড রেশিও বের করতে গেলে যেটি করতে হয়, অ্যান্টিসিডেন্টগুলোকে একত্রে গুণ করতে হয়, আবার সাবসিকুয়েন্টগুলিকে একসাথে গুণ করতে হয়। সো এখানে অ্যান্টিসিডেন্টগুলি কারা কারা আছেন, 3 আছে, 5 আছে, 7 আছে। আমি আবার বলছি 3 আছে, 5 আছে, 7 আছে। সো এই অ্যান্টিসিডেন্টগুলোকে একত্রে গুণ দিতে হবে। সো আমি এটাকে এভাবে লিখছি, মাল্টিপ্লিকেশন অফ অ্যান্টিসিডেন্ট। সো মাল্টিপ্লিকেশন অফ অ্যান্টিসিডেন্ট কী পাচ্ছি, 3, 5 অ্যান্ড 7, অর্থাৎ 3 গুণ 5 গুণ 7 কত হচ্ছে, 3 5 15, 7 15, 105। আচ্ছা, আবার মাল্টিপ্লিকেশন অফ সাবসিকুয়েন্টগুলি করি আমরা, মানে সাবসিকুয়েন্টগুলিকে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি পাচ্ছি, সাবসিকুয়েন্ট কোনগুলি, সেকেন্ড ওয়ানগুলি, 5 7 অ্যান্ড 9। সো এই তিনটিকে গুণ দাও, 5 7 গুণ 9 কত পাচ্ছি, 5 7 35, 35কে 9 দিয়ে গুণ দিলে হচ্ছে 315। এখন কি করতে হবে, সো এখন এই দুটো যারা মাল্টিপ্লিকেশন অফ অ্যান্টিসিডেন্ট এবং মাল্টিপ্লিকেশন অফ সাবসিকুয়েন্ট, এই দুটোর অ্যান্সার দ্বারা যে রেশিওটা পাবো সেটাই হচ্ছে কিন্তু আমার মিক্সড রেশিও। সো আমরা আসলে মিক্সড রেশিওটা কী পাচ্ছি, মিক্সড রেশিওটা আমরা পাচ্ছি এমন 105:315, এবং আমি অলরেডি জানি আমার এটা আসলে নিচে নিচে করতে হবে, কিন্তু নিচে নিচে আমার জায়গা নেই, দ্যাটস আমি পাশাপাশি করছি। আপনারা সকলে অবশ্যই নিচে নিচে করবেন। 105:315 ছিল, এটাকে কী করতে হবে, একই রকমের সংখ্যা দ্বারা ভাগ গেলে একই রকমের সংখ্যা দ্বারা ভাগ করে ছোটো করে নিতে হবে। সো বোথ নাম্বার আর ডিভাইডেড বাই 105, দুটো নাম্বারকে 105 দ্বারা ভাগ যায়।
আমি যদি 105কে 105 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 1 এবং 315কে 105 দিয়ে ভাগ করলে হবে 3. সো দিস ইজ আওয়ার রেজাল্ট 1:3. আচ্ছা, এরপর 7 নম্বর ম্যাথটিতে বলেছে ইনভার্স রেশিও অফ 9:16. ইনভার্স রেশিও মানে কি, জাস্ট অপোজিট করতে হবে। সো এটা ইনভার্স রেশিওটা কি হচ্ছে 16:9. ওকে, অ্যান্ড দেন তিনটে রেশিও দেওয়া আছে 16:13, 13:17 অ্যান্ড 21:21. কোনটা ইউনিট রেশিও? আমি আমার প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আপনাদেরকে বলেছিলাম কোনটা ইউনিট রেশিও। যেই রেশিওর ভিতরে আমরা দেখবো অ্যান্টিসিডেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট বোথ ভ্যালুস আর সেম, সেই রেশিওটাই কিন্তু আমার ইউনিট রেশিও। সো দেখতে পাচ্ছ এখানে থার্ড ওয়ান অর্থাৎ 3 নম্বর রেশিওটার ভিতরে অ্যান্টিসিডেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্টের মান সেম। সো এখানে আমার ইউনিট রেশিও কোনটা হচ্ছে 21:21, এটি। ওকে, এই পর্যন্ত ছিল আমাদের একদম কিছু সিলি ম্যাথ, চ্যাপ্টারের এক্সারসাইজের সিলি ম্যাথ, যে ম্যাথগুলি আসলে বেসিকটাকে একটু শার্প করার জন্য মূলত দরকার হয় এবং এমসিকিউ এর জন্য দরকার হয়। এবার আমরা চলে যাচ্ছি আমাদের মূল ম্যাথে, যে ম্যাথগুলি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। 9 নম্বর ম্যাথটি বলা আছে ডিভাইড টাকা 550 ইন দ্য রেশিওস অফ 5:6 অ্যান্ড 4:7. 9 নম্বর ম্যাথটি 550 টাকাকে দুটো রেশিওতে কনভার্ট করতে বলেছে, একটি হচ্ছে 5:6 এবং অন্যটি হচ্ছে 4:7. ওকে, সো আমরা প্রথম ইকুয়েশনটি করার চেষ্টা করবো, অর্থাৎ প্রথম রেশিওটি দিয়ে করার চেষ্টা করবো 5:6. 550 টাকাকে যদি আমি 5:6 অনুপাতে ভাগ করতে চাই, 5:6 অনুপাতে যদি ভাগ করতে চাই, প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের এখানে রেশিওটি আসলে কি দেওয়া আছে, রেশিও দেওয়া আছে 5:6, অর্থাৎ এই 550 টাকাকে 5 ভাগ এবং 6 ভাগে বিভক্ত করতে হবে। আমি যদি 550 টাকাকে 5 ভাগ এবং 6 ভাগে বিভক্ত করতে চাই, এখানে আমার টোটাল আনুপাতিক মানটা কত, অর্থাৎ টোটাল আসলে কয়টা ভাগ হচ্ছে, 5 ভাগ আর 6 ভাগ, কয় ভাগ হয়, 11 ভাগ হয়। 11 ভাগের ভিতরে 5 ভাগ পাবে প্রথমজন বা প্রথম ব্যক্তি এবং 6 ভাগ পাবে দ্বিতীয় ব্যক্তি। আমি আবার বলছি, টোটাল ভাগটা হচ্ছে আমার 11, টোটাল আমাকে 11টা ভাগে ডিভাইড করতে হবে বা বিভক্ত করতে হবে। 11 ভাগের ভিতরে 5 ভাগ হচ্ছে প্রথম ব্যক্তি পাবে এবং 6 ভাগ পাবে দ্বিতীয় ব্যক্তি। আচ্ছা, সো আমি এখানে যদি সামেশন বের করি, এই 5 এবং 6 এর সামেশন হচ্ছে 11, সামেশন অফ দ্য রেশিওস নাম্বার। রেশিওর নাম্বারগুলিকে যদি আমরা সামেশন করি, আমরা আসলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি 5 + 6 = 11, অর্থাৎ টোটাল আমাদেরকে 11টা ভাগে বিভক্ত করতে হবে, টোটাল আমাদেরকে 11টা ভাগে বিভক্ত করতে হবে। ওকে, সো ফার্স্ট ওয়ান জন আসলে কত পাবে, বা যেই প্রথম ব্যক্তি ছিলেন সে আসলে কত টাকা পাবে। 5 ভাগ আর 6 ভাগ মিলে হচ্ছে আমার 11 ভাগ। 11 ভাগের ভিতরে এই যে 11 ভাগের ভিতরে 5 ভাগ পাবে প্রথমজন, যেটাকে কীভাবে লেখা হয়, 11 ভাগের ভিতরে 5 ভাগ, এটাকে আমরা লিখবো কীভাবে, এটাকে লেখার ওয়ে হচ্ছে উপরে 5 দিব, নিচে 11 দিব, অর্থাৎ 5/11। সো আসলে প্রথমজন পাচ্ছে কি 5/11 পার্ট অফ 11 ভাগের ভিতরে যে 5 ভাগ পাচ্ছে প্রথমজন, কত টাকা থেকে পাচ্ছে, 550 টাকা থেকে। সো অফ লিখবো আমি 550, কাটাকাটি করো, 11 দ্বারা 550কে কাটলে কত হচ্ছে, 5 × 55 অ্যান্ড 0। সো 50কে 5 দ্বারা গুণ করলে হয়ে যাচ্ছে কত, 250। ওকে, সো এবার সেকেন্ড যে ব্যক্তি ছিলেন সে 5 ভাগ, টোটাল 11 ভাগ থেকে কত ভাগ পাচ্ছে, 6 ভাগ পাচ্ছে। তো 11 ভাগের মধ্যে 6 ভাগকে আমরা কীভাবে লিখবো, উপরে 6 লিখবো, নিচে 11 লিখবো, অর্থাৎ 6/11 লিখবো। সো সেকেন্ডজন পাচ্ছেন 6/11 পার্ট অফ 550, কাটাকাটি করো। সো 50কে 6 দ্বারা গুণ করলে হচ্ছে 5 × 30, 300 টাকা। সো সেকেন্ড ওয়ান পাচ্ছেন 300 টাকা এবং ফার্স্ট ওয়ান পাচ্ছেন 250 টাকা। দেখো 550 টাকা ছিল টোটাল, আমার দুটো মানে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে, 250 এবং 300। ম্যাথটা হয়েছে কিনা সেটা বোঝার উপায় কি, এই দুটোকে যোগ করে দেখো তো তোমার ওই 550 টাকা হয় কিনা। 250 এবং 300কে যোগ করলে কিন্তু 550ই হয়। সো আই থিঙ্ক আমাদের ম্যাথটি রাইট। আচ্ছা, ওকে, এবার আমরা
পরের যেই রেশিওটির কথা বলা ছিল 550 টাকাকে 4:7-এ ডিভাইড করতে বলেছে, সেটি করার চেষ্টা করব। আই থিঙ্ক এটি উপরেরটি যদি বুঝে দেখি এটিও আমরা নিজেরাই করতে পারবো। তারপরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। রেশিওর কথা বলা আছে এখানে আমাদেরকে 4:7, রীতিমতো কিন্তু এটা আগের মতোই দেওয়া আছে আমাদের রেশিও 4:7। সো এটাও কিন্তু আগের মতো দেখো 4 ভাগ আর 7 ভাগ 11 ভাগই হচ্ছে। 11 ভাগের মধ্যে 4 ভাগ পাবে প্রথম জন এবং 7 ভাগ পাবে দ্বিতীয় জন। সো প্রথম জন পাচ্ছে কত টাকা? প্রথম জন পাচ্ছে 11 ভাগের ভিতরে 4 ভাগ, অর্থাৎ 4/11 পার্ট অফ কত টাকা থেকে পাচ্ছে? 550 টাকা থেকে পাচ্ছে। সো এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি আমরা কি পাচ্ছি আসলে? 11 দ্বারা কিন্তু এই 550কে ভাগ যায়, কত হচ্ছে? 50। এখন এই 50 দিয়ে যদি আমরা 4কে গুণ দিয়ে দিই আমরা কত পাচ্ছি? 4×50 200 টাকা পাচ্ছি। সো এবার সেকেন্ড যে ব্যক্তি ছিলেন উনি আসলে কত টাকা পাচ্ছেন? সেকেন্ড ওয়ান পাচ্ছেন কিন্তু 7 ভাগ, তাই না? সো 11 ভাগের মধ্যে 7 ভাগ পাচ্ছেন সেকেন্ড জন। সো আসলে কত হচ্ছে? 7/11 পার্ট অফ 550 টাকা। সো কাটাকাটি করো, 11 দিয়ে 550কে কাটলে হচ্ছে 50, 50 দিয়ে 7কে গুণ দিলে কত হচ্ছে? 5×7=35, মানে 350। সো আমার 550 টাকা দুইটা অ্যামাউন্টে কিন্তু ডিভাইড হয়ে গিয়েছে। একটা হচ্ছে 200 টাকা এবং অন্যটি হচ্ছে 350 টাকা। এই ম্যাথটি এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট একটি ম্যাথ, এবং এই চ্যাপ্টারের মধ্যে মূলত দুটো নিয়মের ম্যাথ আছে। একটি হচ্ছে এই ম্যাথটি এবং অন্যটি হচ্ছে আরও একটি ম্যাথ আছে এই রকম ক্যাটাগরিরই, বাট এটা না, আরেকটি ম্যাথ আছে, সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আলোচনা করব। ওকে, এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথটিতে চলে আসলাম 10 নম্বর। আচ্ছা, এই 10 নম্বর ম্যাথটি কিন্তু আমি আরেকটি যে নিয়মের কথা বলেছিলাম সেই নিয়মটি, আনফর্চুনেটলি এই ম্যাথটি কিন্তু আমাদের এই আজকের ভিডিওর ভিতরে চলে এসেছে। সো দিস ইজ আনফর্চুনেট অর ফর্চুনেট, যেটাই হোক, আমরা নিয়মটা একটু শেখার চেষ্টা করব। The ratio of the ages of father and son is 14:3, অর্থাৎ বাবা এবং ছেলের বয়সের অনুপাত বলা আছে 14:3। দ্য এজ অফ ফাদার ইজ 56 ইয়ার্স, বাবার বয়স বলা আছে 56 বছর। হোয়াট ইজ দ্য এজ অফ সন, তাহলে পুত্রের বয়স কত? আচ্ছা, এর আগের ম্যাথটির ভিতরে আমরা দেখেছিলাম একটি টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে, সেই টোটাল অ্যামাউন্টটাকে একটি রেশিওতে ডিভাইড করতে হয়েছে। আর এই ম্যাথটির মধ্যে দেখতে পাচ্ছি আমরা দুজন ব্যক্তির একটি বয়সের অনুপাত দেওয়া আছে। এখন এই দুজনের মধ্যে একজনের বয়স বলে দিয়েছে, অন্যজনের বয়স বের করতে বলেছে। এর আগের ম্যাথটিতে টোটাল দেওয়া ছিল, আর এখানে টোটালের পরিবর্তে দুটো মান থেকে যে কোনো একটি মান দেওয়া আছে এবং অন্য মানটি বের করতে বলছে। সো এই রকম ম্যাথটি আসলে আমরা কিভাবে করব? এই ম্যাথটি করার জন্য একটি আলাদা রকম টেকনিক আছে। সো আমি আশা করছি আমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব, বাট বিকজ অফ এটা অ্যানাদার ইম্পর্টেন্ট একটি ম্যাথ। সো প্রথমে লিখে নিই আমরা, গিভেন দ্যাট, কি কি দেওয়া আছে এখানে আমাদের কাছে? দ্য রেশিও অফ ফাদার অ্যান্ড সন্স এজ, বাবা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 14:3, তাই তো? আচ্ছা, এখানে বয়স দেওয়া আছে কার? ফাদার্স এজ, বাবার বয়স দেওয়া আছে। বাবার বয়স কত বছর দেওয়া আছে? 56 ইয়ার্স, 56 বছর। বের করতে বলছে কি আমাকে? পুত্রের বয়স। সো এই টাইপসের ম্যাথে যখন রেশিওটা যার দেওয়া থাকে, যেমন বাবা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 14:3, বাবার বয়স বলা আছে 56 বছর, পুত্রের বয়স বের করতে বলছে, সেই ক্ষেত্রে আমরা যেইভাবে করব সেটা হচ্ছে এমন, সন্স এজ, অর্থাৎ পুত্রের বয়সটা অ্যাকচুয়ালি হবে কি? পুত্রের বয়সটা হবে সামথিং পার্ট অফ ফাদার্স এজ। আচ্ছা, সামথিং পার্ট, এই সামথিং পার্টটা কি? সামথিং পার্টটা হচ্ছে এমন, আমি এখানে কার মান বের করছি? পুত্রের। একটু ভালো মতো খেয়াল করবো সবাই। আমরা এখানে যেইটা বের করতে যাব, অর্থাৎ যেই মানটি আমাকে বের করতে প্রশ্নে বলবে, আচ্ছা, আমরা একটা ডিভাইড দিব, দেখতেই পাচ্ছ,
ডিভাইড দেওয়ার পরে উপরে তুমি যার বয়স বের করতেছো তার আনুপাতিক মানটি বসাবা। আমি আবারও বলছি, যার বয়স বের করতেছো তার আনুপাতিক মানটি লিখবা। সো এখানে এই যে বাবা এবং পুত্রের বয়সের অনুপাত বলা ছিল 14:3, তো এই দুটোর মধ্যে কোনটা কার? এই 14 হচ্ছে বাবার এবং এই 3 হচ্ছে কিন্তু পুত্রের। এই 14 হচ্ছে বাবার আনুপাতিক মান এবং 3 হচ্ছে পুত্রের আনুপাতিক মান। আমি মাত্রই বলেছি যেইটা আমাকে প্রশ্নে বের করতে বলবে বা যেটা আমার দরকার হবে তার আনুপাতিক মান লিখতে হয় কোথায়? উপরে। সো আমার এখানে পুত্রের আনুপাতিক মানটা আমি অনুপাতে কত দেখতে পাচ্ছি? 3 দেখতে পাচ্ছি। সো আমি একটা ডিভাইড দিয়ে উপরে লিখব 3। আচ্ছা, সো উপরে যদি আমি পুত্রের আনুপাতিক মান লিখি, নিচে কারটা লিখব? বাবারটা লিখব ডেফিনেটলি, কারণ এখানে তো আমরা বাবা এবং পুত্র নিয়েই আলোচনা করতেছি। সো উপরে আমি লিখলাম পুত্রের আনুপাতিক মান 3 এবং নিচে বসিয়ে দেবো আমরা বাবার আনুপাতিক মান। বাবার আনুপাতিক মান কত ছিল? 14। সো নিচে বসাবো আমি 14। সো অ্যাকচুয়ালি পাচ্ছি কি আমরা? 3/14 পার্ট অফ, এই যে 3/14 পার্ট, কার 3/14 পার্ট? বাবার বয়সের। 3/14 পার্ট অফ ফাদার্স এজ। 3/14 অংশ কার? বাবার বয়সের 3/14 অংশ। সো আই থিঙ্ক এখন আমরা এটাকে যদি সলভ করি আমরা এমনটা পাচ্ছি 3/14 পার্ট অফ, বাবার বয়স আমার কাছে কত দেওয়া ছিল? 56 ইয়ার্স। সো এখন দেখো এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে। 14 দিয়ে 56কে কাটলে কত হয়? 4 14 56, 4 হয়। 14 দিয়ে 56কে ভাগ করলে হচ্ছে 4 এবং এই 4 আর 3 গুণ করলে কত হচ্ছে? 3 4 12। ওকে, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড রেজাল্ট। আমি ম্যাথটা আরেকবার রিপিট করছি। এখানে দুটো জিনিস দেওয়া আছে, বাবা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 14:3। বাবার বয়স বলা আছে 56 বছর। সো আমাকে পুত্রের বয়স বের করতে বলছে। তো পুত্রের বয়সটা অ্যাকচুয়ালি হবে কি? পুত্রের বয়সটা অ্যাকচুয়ালি হবে 3/14। 3/14 কোত্থেকে আসলো? একটা ডিভাইড দিব, ডিভাইডেডের উপরে লিখবো পুত্রের আনুপাতিক মান। তো এই যে 14:3 ছিল, এখানে পুত্রের আনুপাতিক মান কোনটা ছিল? 3 ছিল। তাহলে পুত্রের আনুপাতিক মানটা আমি বের করছি, তার মানে যেটা তুমি বের করবে সেই আনুপাতিক মানটাকে কই লিখবে? উপরে লিখবে এবং নিচে লিখবে কারটা? অপরটা। অপরটা মানে উপরে যদি আমি পুত্রেরটা লিখি নিচে কারটা লিখবো? ডেফিনেটলি বাবারটা লিখবো। বাবার আনুপাতিক মান কত ছিল? 14 ছিল। আমি নিচে 14 বসিয়ে দিলাম। তাহলে পাচ্ছি 3/14 পার্ট অফ কি? 3/14 ভাগ কার? 3/14 ভাগ বাবার বয়সের 3/14 ভাগ। বাবার বয়স কত ছিল? 56 ইয়ার্স। মান বসিয়ে দাও, কাটাকাটি করো, গুণ করে দাও। আই থিঙ্ক ইউ গট ইউর রিকোয়ার্ড রেজাল্ট।